জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার উন্নত চিকিৎসায় নেওয়া হচ্ছে বিদেশে। যত হসপিটাল আছে কোথাও বলে এই লিভারের ট্রান্সপ্লান্ট কোনো সেট আপই নেই, তো বাধ্য হয়ে আমরা হয়তো দেশের বাইরে নিয়ে যেতে হবে। বিশ্ব মা দিবসে শাকিব খান, অপু বিশ্বাস সহ বিনোদন অঙ্গনে তারকাদের আবেগঘন পোস্ট। 5 বছর পর নতুন নির্মাণ নিয়ে ফিরলেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। গল্পে ভাই বোনকে বাঁচানোর যুদ্ধে নেমেছেন নাজিফা তুষি। অ্যানি করতে গিয়ে আমি অনেক কিছু রিয়েলাইজ ফেস বা আমার অনেক ধরনের উপলব্ধি হয়। আমি অনেক স্ট্রং হয়েছি পার্সোনালি। আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজন। দেশ বিদেশের নানা খবর সাথে নিয়ে আমি আছি শরীফুল হক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ফ্যাটি লিভারের পরিমাণ কমে যাওয়ায় মৃত্যুর দুয়ারে এখন তিনি। বড় মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। বড় মেয়েকে বাঁচাতে খুব শিগগিরই যাবেন বিদেশে। ভালো নেই কারিনা কায়সার, লড়ছেন মৃত্যুর সাথে। সপ্তাহখানেক আগেও ছিলেন হাসি খুশি, জমিয়েছেন বন্ধুদের আড্ডা, হয়েছিলেন অনুষ্ঠানের অতিথি, কিন্তু হঠাৎই যেন সব বন্ধ হয়ে গেল চার দেয়ালের মাঝে। বাংলাদেশে যে এত সুন্দর, এত পিসফুল একটা জায়গা আছে, আই হ্যাড নো আইডিয়া। তরুণী কন্টেন্ট ক্রিয়েটরের পরিবার জানায় আগে থেকেই ফ্যাটি লিভার ছিল তার। চিকিৎসকের পরামর্শ থাকলেও অবহেলা করে ঠিকমতো খাননি ওষুধ, আর এতেই বিপত্তি। নিয়মিত ফ্যাটি লিভারের ওষুধ না খাওয়ার কারণে তৈরি হয় ইনফেকশন, সাথে নতুন করে আক্রান্ত হয়েছেন হেপাটাইটিস এ-তে। সপ্তাহখানেক জ্বরে ভোগার পর শুক্রবার কারিনা কায়সারকে ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে। শুরুতে আইসিইউতে নেওয়া হলেও লিভার ফেইলিওর হলে রাখা হয় লাইফ সাপোর্টে। মেয়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। বড় মেয়েকে বাঁচাতে খুব শিগগিরই যাবেন বিদেশে। কয়েকটা হসপিটাল আছে, এবার কেয়ার স্কোয়ার বলেন, আপনার ইবনে সিনা আছে, আর যত হসপিটাল আছে কোথাও বলে এই লিভারের ট্রান্সপ্লান্ট কোনো সেট আপই নেই, তো বাধ্য হয়ে আমরা হয়তো দেশের বাইরে নিয়ে যেতে হবে। আর আমি মানে সবার কাছে দোয়া প্রার্থী, আপনার দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। 4 মিনিট 17 সেকেন্ডের ভিডিও বার্তায় শুধু মেয়ে কারিনা কায়সারের কথাই নয়, পরামর্শ দিয়েছেন সবাই যেন শরীরের প্রতি নজর দেন, বিশেষ করে ফ্যাটি লিভারের। ফ্যাটি লিভার অনেকে এটা থাকে, আমারও আছে ফ্যাটি লিভার, বাট 10-20% মোটামুটি সবারই থাকে। এটা যাতে না বাড়ে এবং আপনারা সচেতন করার জন্য আমি ভিডিও দিচ্ছি। যারা লিভারে কিন্তু কোনো চিকিৎসা মানে বাংলাদেশে শুধু ওষুধ দেয়, কিন্তু এটা যদি এফেক্ট হয়ে যায়, একবার যদি ইনফেকশন হয়ে যায়, আপনার লিভার যদি 70-80% ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু দেশের বাইরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা থাকবে না। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি আছে কারিনা কায়সারের। তার চিত্রনাট্যে লেখা প্রথম ওয়েব সিরিজ ইন্টার্নশিপ, এরপর লেখেন 36-24-36 নামের একটি ওটিটি ফিল্ম, যেখানে অভিনয়ও করেছেন তিনি। সবশেষ রোজার ঈদে মুক্তি পেয়েছে কারিনার কাহিনীতে তৈরি 1 ঘন্টার ছবি একসাথে আলাদা। সহকর্মীদের প্রার্থনা, সুস্থ হয়ে আবারও আড্ডায় ফিরবেন কারিনা কায়সার। তার গল্পে তৈরি হবে সিরিজ, ওয়েব ফিল্ম, চলচ্চিত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আম্মা, আমি আপনার রাজকুমার। বিশ্ব মা দিবসে এসকে ফিল্মস ফেসবুক পেজে লেখাটি লিখেন শাকিব খান। অন্যদিকে অপু বিশ্বাস লিখেন মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে। মা দিবসকে ঘিরে মাকে নিয়ে দেশের আর কোন তারকা কি লিখলেন, সেটাই জানবো এবার। আমার মসজিদ মা, মদিনা মা। প্রতিটি মায়ের কাছে তার সন্তান রাজকুমার। মা দিবসে এমন অনুভূতির কথাই শেয়ার করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক মাধ্যমে মাকে আঁকড়ে ধরা শিশুর হাত, এমন একটি ছবির ক্যাপশন দিয়েছেন, আম্মা আমি আপনার রাজকুমার। আম্মা, আমি আপনার রাজকুমার। মায়ের তুলনা শুধু মাই, পৃথিবীর অন্য কারো সঙ্গে মায়ের তুলনা হয় না, আর এমনটাই মনে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিলি বাশার। বলবার মতন আমি ওরকম কোনো ওয়ার্ড খুঁজে পাই না যে আমি আমার মার জন্য বলবো। প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানের জীবনে এমনভাবে জড়িয়ে থাকে যে ওটা ভাষায় প্রকাশ করে বলা আমার পক্ষে সম্ভব না।
মা এমন একটা সত্তা যেটা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের জীবনে এমন স্ট্রংভাবে বেঁচে থাকে যে সেটাকে আসলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। এদিকে নিজের 2 সন্তানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। মাতৃত্বের কোমল অনুভূতি আর সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় যেন ফুটে উঠেছে তার ছবিতে। অন্যদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী অনুরোধ জানিয়েছেন প্রতিটি সন্তান যেন তাদের মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়, যত্নশীল হয়। আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো তাদের মা বাবাদের প্রতিদিন কথা বলতে, তাদের টেক কেয়ার করতে, না হলে এটা আফসোস থেকে যাবে। এটা হলো আমার সবার প্রতি বলা। মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার উপর গড়ে ওঠে, কোনো লুকোচুরি বা বিতর্কের উপর নয়। মা দিবসে এমন আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক বৃদ্ধা মায়ের সঙ্গে ঘটে যাওয়া শৈশবের স্মৃতি ভাগাভাগি করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গুণী অভিনেতা ফারুক আহমেদ। এছাড়াও অভিনেতা তৌসিফ মাহবুব, মিষ্টি জান্নাত, ফারিন খান সহ অনেকেই মা দিবসে মায়েদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। আই লাভ ইউ সোনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ব জুড়ে, যে ভাইরাস মানুষকে মারে না বরং বদলে দেয়। পুরুষরা হঠাৎ করেই নারীদের প্রতি হয়ে উঠছে ভয়ঙ্কর, আর সেই দুনিয়ায় 5 ভাই বোনকে বাঁচিয়ে রাখার যুদ্ধে নেমেছে এক নার্স, নাম তার অ্যানি। এমনই গল্পে সিরিজ বানিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, যেটি জায়গা করে নিয়েছে জার্মানির মর্যাদাপূর্ণ সিরিজ উৎসবে। অনেক কিছু বলতে পারবো না, কারণ যেহেতু এখন অদ্ভুত trailer এক release রোগে হয়েছে, আক্রান্ত এই পুরুষরা ব্যাপারটা share নারীদের প্রতি হয়ে ওঠে হিংস্র। এই বাস্তবতায় ভাই বোনকে আগলে রাখার যুদ্ধ করছে নার্স অ্যানি। এমন চিত্রনাট্যে এগিয়েছে ওয়েব সিরিজ অ্যানির গল্প। জানতাম না যে আমার এই স্ট্রেংথ বা স্ট্যামিনা আছে। এটা ওনার সাথে 5 বছর পর নতুন কাজ নিয়ে ফিরেছেন রেহানা মরিয়ম নূরের নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। জার্মানির মর্যাদাপূর্ণ সেরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালের উইমেন ইন সিরিজ বিভাগে জায়গা করে নিয়েছে তার ওয়েব সিরিজ অ্যানি। আমরা সেরিয়ান ক্যাম্প যে জার্মানির কোলনে, এটাতে আমরা সাবমিট করি এবং এখানে আমরা অফিসিয়ালি সিলেকশন হই, যেটা স্পটলাইট ওমেন ইন সিরিজ। এটাই কিন্তু প্রথম সিরিজ যেটা হচ্ছে কোনো সিরিজ ফেস্টিভ্যালে অফিসিয়ালি বাংলাদেশ থেকে কোনো সিরিজ যাচ্ছে। বাংলাদেশ থেকে অফিসিয়ালি কোনো সিরিজের এমন যাত্রা এবারই প্রথম। সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এটার জার্নিটা আসলে অদ্ভুত। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে অ্যানি করতে গিয়ে আমি অনেক কিছু রিয়েলাইজ ফেস বা আমার অনেক ধরনের উপলব্ধি হয়। আমি অনেক স্ট্রং হয়েছি পার্সোনালি, আমার দেখা দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, ওনার কথা কি বলবো, হি ইজ মাই ফেভারিট ডিরেক্টর। এবং আমার ইটস লাইক ড্রিম যে উনি আমাকে কাস্ট করছে। আমার জীবনে কখনো এরকম যে স্বপ্ন ছিল যে উনির সাথে যদি আমি কাজ করতে পারতাম তাহলে মনে হয় আমার খুবই ভালো লাগতো। প্রথমবার আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী সারিকাও। যে এই গল্পটার উপর আমরা কাজ করেছি, ইউজুয়ালি আমি বলবো যে সবাই আমরা বলি কাজে গেলে যেটা নতুন কোনো গল্প, ডিফারেন্ট কিছু, এটা সবাই একটা কমন ডায়লগ থাকে, বাট সেটা আমি বলবো না। বাট আপনারা যখন আসলে দেখবেন অন স্ক্রিন আপনারা নিজেরাই বুঝবেন যে এই রকম প্লটে আমাদের দেশে অন্তত এরকম প্লটে কোনো কাজ করা হয়নি। এছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, ফারহানা মিঠু সহ আরও অনেকে। চিত্রনাট্য, নির্মাণ আর পরিচালনা সবই করেছেন সাদ নিজেই। আগামী 9 জুন জার্মানির কোলন শহরে হবে অ্যানির ওয়ার্ল্ড প্রিমিয়ার। তার কোনো প্যারেন্টস নেই এবং এমন একটা শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। একটা প্যান্ডেমিক শুরু, আমরা সবাই এবারে জেনে নেব 1 মিনিটে দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। এক যুগ পর নতুন অ্যালবাম মাওলা নিয়ে ফিরছেন সঙ্গীত শিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে শিল্পীর নতুন এই অ্যালবামটি, যেখানে থাকছে ভিন্ন ধাঁচের 6টি গান। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 5 দিন পর অবশেষে 10 মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। চেন্নাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অগণিত মানুষের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসাংয়ের বিরুদ্ধে $15 মিলিয়ন মামলা ঠুকেছেন ব্রিটিশ আলবেনীয় পপ তারকা দুয়া লিপা। গায়িকার অভিযোগ, অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। রেকর্ড গড়েছে সায়েন্স ফিকশন ঘরানার হলিউড সিনেমা প্রজেক্ট হেল মেরি। $248 মিলিয়ন বাজেটের সিনেমাটি মুক্তির 1 মাসেই আয় করেছে $641 মিলিয়ন, যা চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা।
এক দশকের নীরবতা ভেঙে আবারও সুরের ছন্দে মুখর হলো রাজধানীর ঐতিহাসিক আন্ডারগ্রাউন্ড মিউজিক ভেন্যু। গেল শুক্রবার যে মিউজিক শোটির আয়োজন করে ব্যাক টু দ্য বেসমেন্ট এবং সাউন্ড বিন কালেকটিভ অর্গানাইজেশন, উত্তরার বিএসসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠান শুধু একটি কনসার্টই সীমাবদ্ধ ছিল না, বরং এটিতে উঠে আসে ঢাকার আন্ডারগ্রাউন্ড সঙ্গীত সংস্কৃতির পুনর্জাগরণের এক বিশেষ মুহূর্ত। অনুষ্ঠানে অংশ নেন উদীয়মান ও প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরা। এমনকি বিশেষ আকর্ষণে থাকে ব্যান্ড আচারের পরিবেশনা। আয়োজকদের ভাষ্য, আয়োজনের মূল লক্ষ্য নতুন প্রজন্মের কাছে স্বাধীন ও বিকল্প সঙ্গীত চর্চাকে আরও বেশি ছড়িয়ে দেয়া। আগের জেনারেশনের ব্যান্ডসরা compared to us, they had more venues, they had a bigger audience because they were more well connected. So এই স্পেসটা ফিল আপ করার জন্যই হচ্ছে আমার অর্গানাইজেশনটা বানানো। অ্যান্ড এই স্পেসিফিক ব্যান্ডস কারণ হচ্ছে আই বিলিভ দিজ আর আ ট্যালেন্টেড বাঞ্চ অফ পিপল হু শুড বি দ্য ফেস অফ দিস জেনারেশন। যাদেরকে আমরা অলওয়েজ আইডলাইজ করতাম, লাইক আমরা চেয়েছিলাম যারা জীবন বড় হয়ে ওদের মতো মিউজিক করবো, ওদের মতো গান বাজনা করবো। সো ফাইনালি একটা ডেকেড পর এখানে একটা কনসার্ট হচ্ছে, এখানে আমরা পার্টিসিপেট করছি, আমরা অর্গানাইজ করছি। ইট ফিলস অ্যামেজিং। 90 দশকের সঙ্গীতের মানুষদের নিয়ে হয়ে গেল সেলিব্রিটি এক্সপো। অনলাইন পোর্টাল গহীনের খবরের এই আয়োজনে গীতিকবি, সঙ্গীত শিল্পীর পাশাপাশি উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা। রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সেলিব্রিটি এক্সপোতে সবার উপস্থিতিতে লঞ্চ করা হয় গহীনের খবরের ওয়েবসাইট। আয়োজনে জানানো হয় এই সাইটে সঙ্গীতের মানুষদের জীবন বৃত্তান্ত ও অবদান আর্কাইভ করা হবে। উপস্থিত সবার মত ভিউ দিয়ে মূল্যায়ন বন্ধ করে কাজের সঠিক স্বীকৃতির পাশাপাশি গণমাধ্যমের যোগ্যতার প্রতি জোর দেওয়ার আহ্বান। এই আয়োজনে উপস্থিত ছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি, গীতিকবি ও সুরকার মিল্টন খন্দকার, সাংবাদিক ও গহীনের খবরের পরিচালক সানিয়া আজাদ, সঙ্গীতশিল্পী রুক্সি সহ আরও অনেকে। বলিউডের পর্দায় ক্রাইম থ্রিলার গল্প নিয়ে আসছেন সাইফ আলী খান, যে সিনেমার নাম কর্তব্য। নির্মাতা পুলকিতের পরিচালনায় আগামী 15 মে থেকে যে ওয়েব ফিল্মটি স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে। ন্যায় বিচারের পথ কখনোই সাদা কালো নয়, সেখানে সত্যের চেয়ে বড় হয়ে ওঠে দায়িত্ব, আর দায়িত্বের চেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় ব্যক্তিগত মূল্য। সেই ধূসর বাস্তবতার ভেতর দিয়ে আসছে নতুন ওয়েব ফিল্ম কর্তব্য। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। নির্মাতা পুলকিতের পরিচালনায় যে ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাইফ আলী খান। তবে সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে প্রযোজনায় রয়েছে বলিউড কিং এর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। গল্পের কেন্দ্রে পবন, এক পুলিশ কর্মকর্তা যিনি সাংবাদিক হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ার পর পড়ে যান তীব্র চাপের মুখে। নিজের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ এবং এক রহস্যময় হামলাকারীকে খুঁজে বের করার অভিযান, সব মিলিয়ে তার জীবন হয়ে ওঠে এক অনিশ্চিত দৌড়। কিন্তু বিপদ শুধু পেশাগত জীবনে নয়, ভাইকে ঘিরে এক বিরোধের জেরে হুমকির মুখে পড়ে তার পরিবারও। ফলে পবনকে একসঙ্গে লড়তে হয় দুই যুদ্ধ, একটি আইনের ভেতরে, অন্যটি নিজের ঘরের ভেতর। কর্তব্য ছবিটিতে অভিনয় করতে দেখা গেছে রাসিকা দুগাল, সঞ্জয় মিশ্রা, জাকির হোসেন এবং মনীষ চৌধুরীকে। জানা গেছে আসছে 15 মে বিশ্বজুড়ে ওটিটির পর্দা নেটফ্লিক্সে মুক্তি পাবে ক্রাইম ড্রামা কর্তব্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে নতুন সাসপেন্স থ্রিলার মুভি ইজ গড ইজ, যেটি পরিচালনা করেছেন অ্যালিশিয়া হ্যারিস। 15 মে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিনেমাটি। ছবির গল্পে দেখা যাবে দুই যমজ বোন অ্যানাইয়া ও র্যাসিনকে, যারা তাদের শরীরে বয়ে বেড়াচ্ছে শৈশবের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া ক্ষতচিহ্ন। এমন সময় হঠাৎই এক বার্তায় নতুন মোড় আসে দুই বোনের জীবনে। যে অনাকাঙ্ক্ষিত বার্তাটি ছিল তাদের মায়ের, যে খুদে বার্তায় জীবিত মায়ের সন্ধান পাওয়ার সাথে সাথে তারা জানতে পারে শৈশবের দুর্ঘটনার পেছনে দায়ী ছিল নিজেদের বাবাই। আর এখান থেকে শুরু হবে গল্পের টানটান উত্তেজনা, প্রতিশোধের নেশায় দুই বোনের রুদ্ধশ্বাস যাত্রা এবং পারিবারিক সত্য উন্মোচনের লড়াই ঘিরে চলবে 1 ঘন্টা 39 মিনিটের এই সিনেমাটি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কারা ইয়াং এবং ম্যালোরি জনসন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে আপনাদের নিয়ে যাব জীবনযাপনের গল্পে, দেখব লাইফস্টাইলের কিছু আপডেট।
জীবনের শেষ বয়সে মানুষ চায় একটু আশ্রয়, একটু যত্ন আর আপনজনের স্পর্শ, কিন্তু নিষ্ঠুর বাস্তবতায় পূরণ হয় না অনেক মায়ের স্বপ্ন। আপনজনদের ঠিকানার বদলে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। এই গল্পের শুরুটা কষ্টের হলেও রক্তের সম্পর্ক না থাকলেও একসময় অপরিচিত মানুষগুলোর মধ্যে গড়ে ওঠে মমতা আর মানবতার নতুন পরিবার। একটি ঘর, কিছু পরিচিত মুখ আর একসাথে কাটানো ছোট ছোট মুহূর্ত, এই নিয়েই এখন তাদের নতুন জীবন। উত্তরার আপন ভুবন বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছেন এমন অনেক মা, যাদের জীবনের গল্প যেন এক একটি না বলা কষ্টের অধ্যায়। কেউ একসময় পড়েছিলেন রাস্তার পাশে, কেউ হারিয়েছেন পরিবার পরিজন, আবার কেউ হয়েছেন অবহেলার শিকার। সেই সব মায়েদের নিরাপদ আশ্রয়, খাবার, চিকিৎসা আর মানসিক সঙ্গ দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। মাকে ডাস্টবিনের খাবার খাচ্ছিল, ওই মাকে নিয়ে যে শুরু করি যাত্রা, তখন থেকেই এই আপন ভুবনের সৃষ্টি শুরু আর কি। এই যে মায়েরা যে ওই যে একটা মাকে, মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, খাবার, ওষুধ থেকে শুরু করে মানসিক প্রশান্তির দিকেও গুরুত্ব দেওয়া হয় এখানে। দিন জুড়ে গল্প, আড্ডা আর একসাথে সময় কাটানোর মধ্য দিয়ে কমানোর চেষ্টা করা হয় নিঃসঙ্গতা। মায়েরা ওনাদের বার্ধক্যজনিত বিভিন্ন রোগ, যেমন হাই প্রেশার, হাই ডায়াবেটিক্স, অ্যাজমাজনিত রোগ, তারপরে অনেকে মেন্টালি রিটার্ডেড, মেন্টালি তারা ডিমেনশিয়া আছে, অনেক কিছু মনে রাখতে পারে না। তো এই ধরনের যেগুলো রোগ অনেক আছে মায়েদের, এগুলো আমরা ট্রিটমেন্ট এখানে ইন হাউস আমি ডক্টর হিসেবে ট্রিটমেন্ট দিয়ে থাকি। যদি কখনো আমার মায়েদের স্পেশাল কোনো ট্রিটমেন্ট দরকার হয়, তখন আমরা স্পেশালিস্টদের কাছে নিয়ে যাই বাইরে। এখানে থাকা মায়েদের চোখেও ফুটে ওঠে কৃতজ্ঞতা আর স্বস্তির ছাপ। জীবনের শেষ প্রান্তে এসে অন্তত একটি নিরাপদ জায়গা পেয়েছেন, এটাই যেন তাদের বড় প্রাপ্তি। ছেলে ছিল, হারাই গেছে 5 বছর গেল, তারপরে থেকে পাইও নেই। সিস্টার আছে 3 জন, ডাক্তার আছে 2 জন, এরা অনেক ভালো, মানে এরাই মেয়ে, এরাই আমার সন্তান। আগে আমি বাসায় কাজ করতাম, বয়স হয়ে গেছে, পারি না বুঝছেন। তাহলে ওই এলাকারই একজন কি হয়ে আমার দায় নিয়ে এখানে আমার দিয়ে গেছে। সন্তান না থাকতে যে আমি অসুখী আছি, আমি এখানে কোনো দিক দিয়ে আমার অসুবিধা হয় না। মায়ের ভালোবাসার কোনো শেষ নেই, অথচ জীবনের এক সময় সেই মায়েরাই হয়ে পড়েন অবহেলিত। আজ তাই আপন ভুবনের মতো আশ্রয়গুলো শুধু একটি বৃদ্ধাশ্রম নয়, এ যেন হারিয়ে যাওয়া মমতার শেষ ঠিকানা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় বিশ্ব মা দিবস। কিন্তু কোথা থেকে শুরু হলো এই উদযাপনের প্রথা? এর গল্পটা কিন্তু খুবই মজার। সেই গল্পটা জানানোর আগে জানিয়ে রাখি, এক এক দেশে কিন্তু এক এক রকমভাবে উদযাপিত হয় এই মা দিবস। মধ্যযুগে ব্রিটেনে বয়স বছর 10 হলেই সন্তানেরা কাজের জন্য পাড়ি জমাতেন বাড়ির বাইরে। তাই সে সময় এক চর্চা শুরু হয়। খ্রিস্টান ধর্মের উৎসব লেন্টের চতুর্থ রোববারে যারা দূরে চলে গিয়েছেন, তারা ফেরত আসবেন ছোটবেলার চার্চে, সাথে মায়ের কাছে। সে সময় এটা ছিল সবাই মিলে পরিবারের সাথে আবারও একসাথে সময় কাটানোর একটা সুযোগ। এভাবে ব্রিটেনে এটা মায়ের রোববার হয়ে ওঠে। তবে লেন্টের তারিখ যেহেতু পরিবর্তনশীল, তাই এই রোববারও নির্দিষ্ট থাকে না। আধুনিক যুগে মা দিবসের উৎপত্তি যুক্তরাষ্ট্র থেকে। ফিলাডেলফিয়ার আনা জার্ভিস 1907 সালের 12 মে তার মাকে নিয়ে চার্চে ছোট্ট একটা স্মরণসভার আয়োজন করে। এটা ছিল তার মায়ের মৃত্যুদিনের কাছাকাছি একটা রোববার। আনা জার্ভিসের মা নারীদের একসাথে করে বন্ধুত্ব এবং স্বাস্থ্য নিয়ে কাজ করতেন। মায়েদের সন্তান মানুষ করাটা যে অনেক পরিশ্রমের কাজ, সেটা সবাইকে জানাতে চেয়েছেন। প্রতিষ্ঠা করেছিলেন ডে ওয়ার্ক ক্লাব, যার লক্ষ্য ছিল শিশু মৃত্যুহার কমিয়ে আনা। এর পরের 5 বছর যুক্তরাষ্ট্রের প্রায় সব কয়টি রাজ্যে মা দিবস পালনের চল শুরু হয়। 1914 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসন এই দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বেশিরভাগ জায়গায় মা দিবস পালন হয়ে আসছে। তবে আনা পরবর্তীতে এই দিনটিকে ঘিরে ফুল, চকোলেট ও কার্ডের ব্যাপক বেচাবিক্রি শুরু হলে
করেন এর ঘোর বিরোধিতা। বিশেষ এই দিনটির বাণিজ্যিকীকরণ তিনি চাননি। তাই এই দিন ঘিরে ফুলের দাম অস্বাভাবিক বেড়ে গেলে 1920 সালে তিনি আহ্বান জানান ফুল না কেনার। কেননা আনা কৃত্রিমতার ভিড়ে সবসময় চেয়েছিলেন সন্তানদের মায়ের প্রতি ভালোবাসাটুকু থাকুক নির্ভেজাল। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। পরিবেশ সুরক্ষা ও টেকসই উদ্যোগকে এগিয়ে নিতে পেপার ব্যাগের ব্যবহার বন্ধ করেছিল আড়ং। এর ফলে এসেছে ইতিবাচক পরিবর্তন। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান আয়োজকরা। তারা সেখানে বলেন, 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে পেপার ব্যাগের জন্য নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়। এর ফলে কমে পেপার ব্যাগের ব্যবহার এবং বাড়ে গ্রাহকের নিজস্ব ব্যাগ ব্যবহারের প্রবণতা। প্রতিষ্ঠানটির তথ্য মতে সেপ্টেম্বর পরবর্তী 7 মাসে প্রায় 62 লক্ষ পেপার ব্যাগের ব্যবহার কমেছে, যা প্রায় 3,500 গাছ সংরক্ষণের সমতুল্য। আর এর পরিবর্তে জুটের ব্যাগ বিক্রির ফলে আয় হয়েছে 2,31 লাখ টাকা, যার শতভাগই ব্যবহার করা হবে পরিবেশ ও যুব উন্নয়নমূলক কাজে। টেকসই ও সচেতন জীবনযাপনকে উৎসাহিত করতেই মূলত এমন সব উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে শুরু হয়েছে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন 2026, যেখানে বসছে গয়না, পোশাক, স্কিন কেয়ার কিংবা হোমমেডের মতো খাবার। আয়োজনে অংশ নেওয়ারা জানান, শুধু পণ্য বিক্রির উদ্দেশ্য নয়, প্রতিটি সৃষ্টির সাথে যেখানে জড়িয়ে আছে নারীদের স্বপ্ন, আত্মবিশ্বাস আর নিজের পায়ে দাঁড়ানোর গল্প। নারী উদ্যোক্তাদের এক প্রাণবন্ত মিলন মেলা। ড্রেস, স্কিন কেয়ার, হ্যান্ডক্রাফট, হোমমেড ফুড সবকিছুই এক ছাদের নিচে। নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে পাওয়ার অব শি আয়োজন করেছে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন 2026। আয়োজনে উপস্থিত ছিলেন ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল। অনেকে ভাবে যারা উদ্যোক্তা একাই কাজ করে, প্রত্যেকে কিন্তু মিনিমাম 3 জনকে কাজ দিচ্ছে। আরও এটা ভালো করে প্রমোট হলে, আরও যদি এদের ক্রেতা হয়, এরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে পারবে। শি লিডস, শি শাইন্স স্লোগানে সামিটে অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারা। 2 দিন ব্যাপী এই আয়োজনটা, এটাতে 38টা স্টল আছে। দেশীয় পণ্য নিয়ে আমরা কাজ করি। দেশীয় পণ্য যারা তৈরি করে নারী উদ্যোক্তা, তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করি। পাওয়ার অফ শি সবসময় একটা জিনিস বিশ্বাস করে যে নারী যদি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে কিন্তু এগুতে পারে না। আর ওইটাকে মাথায় রেখে আমরা সবসময় নারীর শারীরিক মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করি, উদ্যোক্তা তৈরির সাথে সাথে। ব্যক্তিগত জীবনের বাইরে গিয়ে নিজে কিছু একটা করার আনন্দেও অনেকে যুক্ত হয়েছেন এখানে। আমি বিশ্বাস করি যে অনেক ইন্টারন্যাশনাল যারা ব্যক্তিত্ব আছেন তারাও আসবেন, বা আমাদের দেশে যারা কূটনীতিকরা আছেন তারা আসবেন, দেখবেন বাংলাদেশের পণ্যটা বাইরে রিপ্রেজেন্ট করতে পারবো। আমার জুয়েলারিগুলো বিশেষত মাটি, কাপড়, সুতা, কড়ি এসব দিয়ে আমি তৈরি করে থাকি, যেটার মধ্য দিয়ে আমার ঐতিহ্য, আমার দেশের মাটির গন্ধ, আমার পূর্বপুরুষের পরিচয় ফুটে ওঠে। আয়োজনে 38টি স্টলে আছে দেশীয় পোশাক থেকে লাইফস্টাইল, জুয়েলারি থেকে হোমমেড ফুড। পাশাপাশি নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা আর উদ্যোক্তা নিয়ে আছে প্যানেল আলোচনা, যেখানে কথা বলেছেন বিশেষজ্ঞরা। এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমি প্রত্যেকের কাজ ঘুরে ঘুরে দেখি। ভীষণ ভালো কোয়ালিটিফুল কাজ হচ্ছে আমাদের উদ্যোক্তাদের। নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে এবং নারীদেরকে একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে নারীরা এসে তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের সৃজনশীলতা দেখাতে পারে। আয়োজকরা বলছেন, নারীদের জন্য শুধু ব্যবসা নয়, আত্মবিশ্বাস আর সংযোগ তৈরির প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে এই সামিট। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। 49 জন মেধাবী নারী শিল্পীর শিল্পকর্ম নিয়ে উইমেন ইন আর্ট 2026 শিরোনামের প্রদর্শনী চলছে রাজধানীর বাড্ডা প্রগতি সরণির আবিন্তা গ্যালারিতে। প্রতিভাবান নারী শিল্পীদের সৃজনশীলতাকে উৎসাহিত ও বিকশিত করার লক্ষ্যেই চলছে এমন আয়োজন। শনিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হয় উইমেন ইন আর্ট 2026 শিরোনামের এই আয়োজনের, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা রোবাবা দৌলামতিন, শিল্পী রফিকুন নবী, কনক চাপা চাকমা, ফারিহা জেবা, ফরিদা জামান এবং বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত সহ আরও অনেকে।
জানা গেছে নির্বাচিত ৪৩ জন নবীন শিল্পী ও ৬ জন খ্যাতনামা শিল্পীর শিল্পকর্ম স্থান দেওয়া হয়েছে এবারের আয়োজনে। বাংলাদেশের নারী শিল্পীদের সৃজনশীলতা, সংগ্রাম, সাহসিকতা এবং ক্ষমতায়নের নানা গল্পকে কেন্দ্র করে আয়োজিত এই প্রদর্শনী আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শিল্পকলা, সঙ্গীত, অভিনয় বা চারুশিল্প যে কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে নারীদের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা নারীদের কাজের ক্ষেত্রে প্রচণ্ড রকম বাধার সৃষ্টি করে। তারপরেও নানা রকম প্রতিবন্ধকতাকে জয় করে নারী শিল্পীরা ছবি আঁকছে, এটা একটি আনন্দের দিক। তারা দমে যায়নি, থেমে যায়নি, তারা এগিয়ে চলেছে শত বাধার মুখেও। নারী শিল্পী শিল্পী, কিন্তু তার কাজ যে শিল্প যেটা, সেটা কিন্তু তার মধ্যে কোনো জেন্ডার নেই। শিল্প আলাদা, নারী আলাদা। নারী যখন কাজ করে তখন শিল্পী হিসাবে কাজ করে, তার মনের কথা, তার চিন্তা যখন তিনি ক্যানভাসে সেটা ধরে তখন কিন্তু তার জগৎটাই সে তুলে ধরতে চেষ্টা করে। And it's so important to bring in this different perspective into this creative world as well. I come from corporate world. I've worked in the private sector for over 28 years. We often talk about diversity because we want that different perspective to be brought in. And I was trying to relate to what I have been doing and about art. And what I felt is that we often relate to leadership, to boardrooms, to offices, to companies. But I also felt that leadership actually begins on a blank canvas as well. Because that's where the artists take up the courage to express what others are afraid to say. When an artist paints her pain, somebody feels understood. When an artist paints hope, somebody gathers courage to do things, to dream. শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে রাজধানীতে হয়ে গেল কিডস আর্ট কার্নিভাল 2026। এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মগবাজার ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল প্রাঙ্গণে হয় কিডস আর্ট কার্নিভালের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিল্পী রবিউল ইসলাম। 3টি ভিন্ন বয়সভিত্তিক গ্রুপে শিশুরা অংশ নেয় প্রতিযোগিতায়। 3 থেকে 5 বছর এবং 6 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য ছিল উন্মুক্ত বিষয়। এছাড়া 9 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত বিষয় ছিল আমার স্বপ্নের স্কুল। শিশুদের রং তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে ওঠে তাদের ভবিষ্যৎ স্বপ্নের প্রতিচ্ছবি। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য ছিল ম্যাজিক শো এবং ইন্টারঅ্যাক্টিভ ফ্রি প্লে সেশন। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24-এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।